আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাব নেই রাজধানীর জীবনযাত্রায়। স্বাভাবিক রয়েছে যান চলাচল ও অফিস আদালতের কার্যক্রম, তবে নাশকতার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি তৎপর রয়েছে গণ অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও। রাতে কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, হাইকোর্টের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আছে কিনা আপনার কাছে? বিস্তারিত কি তথ্য আছে জানান। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু রায়ের দিন ধার্য করা হবে। 12টার সময় কোর্ট বসার কথা রয়েছে অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, এবং এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের সংগঠন রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালনের ডাক দিয়েছেন, এবং যার ভিতরে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছেন। এবং সেই লকডাউনকে কেন্দ্র করে হাইকোর্ট প্রাঙ্গণে আমি যদি একটু দেখাই যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে বিজিবি, র্যাব, আনসার, এপিবিএন, সেনাবাহিনী সহ বিভিন্ন টিম রয়েছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে, এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও তৎপর করা হয়েছে। আমরা কথা বলেছিলাম বিএনপির মুখপাত্রের সঙ্গে, তিনি যেটি বলেছেন জনগণের জানমাল রক্ষায় তারা কিন্তু রাজধানী ঢাকাতে 14,000-এরও বেশি সদস্য মোতায়েন করেছে, এবং পাশাপাশি বিজিবির রাজধানী ঢাকাতে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং ঢাকার আশপাশে আরও 2 প্লাটুন অর্থাৎ 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। তবে একটু যদি বলি, গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, গত কয়েকদিনে প্রায় 20 থেকে 22টি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, এবং 17টি স্থানে কিন্তু বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল রাতে তেজগাঁ রেল স্টেশনে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং আমরা হাইকোর্ট প্রাঙ্গণে সকাল থেকে অবস্থান করছি। এই প্রাঙ্গণে আমরা যে দেখছি যে যানবাহনের পরিমাণ অনেক স্বাভাবিকের তুলনায় অনেক কিছুটা কম রয়েছে। ব্যক্তিগত গাড়িগুলো খুব কম বের হয়েছে। আমরা জনগণের কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বললেন যে জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হচ্ছে না ঘর থেকে, এবং ঘরেই রয়েছেন। এবং আপনাকে যদি একটু দেখাই, রাস্তাঘাটও কিন্তু তুলনামূলকভাবে কর্মদিবস অনুযায়ী কিছুটা ফাঁকা রয়েছে, তবে গণপরিবহনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, এবং রিক্সা, মোটরসাইকেল রয়েছে, তবে ব্যক্তিগত পরিবহন কিছুটা কম রয়েছে। তো ফাহমিদা, এই হাইকোর্টের প্রাঙ্গণ, হাইকোর্ট সহ আশপাশের যে এলাকা সেটি কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না করতে পারে। তো এই ছিল ফাহমিদা আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে আমরা জানবো রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে। তিনি আছেন সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, এবং দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক আছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে সায়দাবাদে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়দাবাদে যে এখান থেকে যে গাড়িগুলো চলাচল করে দূরপাল্লার, সেই গাড়িগুলো ইতিমধ্যে আমরা দেখেছি যে নিয়মিত যাত্রী নিয়ে তারা যাত্রা করছেন, এবং অনেক যাত্রী এখানে অপেক্ষা করছেন আপনি দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন যেহেতু রুটগুলো এখান থেকে সায়দাবাদ থেকে যেখানে চট্টগ্রাম, তারপরে হচ্ছে কি সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে ছেড়ে যায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যাত্রী নিয়েই তারা
মূলত এখান থেকে তারা যাত্রা করছেন এবং বাসগুলোতে। এবং আমরা বেশ কয়েকটি গণপরিবহনের যারা চালক রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং যারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা নির্বিঘ্নে পরিবেশেই তারা যাতায়াত করছেন এবং কোনো রকম ভয়ভীতি ছাড়াই করছেন। এবং এই ধরনের কর্মসূচিকে তারা বলছেন যে এটি ভিত্তিহীন কর্মসূচি, এবং যেহেতু সাধারণ মানুষ এই ধরনের কর্মসূচিকে মূলত বলা হয় যে ধরনের কর্মসূচি মানুষ মানে না, সেই ধরনের কর্মসূচি তারা দিয়ে বরঞ্চ আরও জনগণের আরও বেশি রোষানলের শিকার হচ্ছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার এবং বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি এবং বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করা হলে 5 আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষে পুড়িয়ে মারছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় নির্বাচন কমিশন, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিসি মন্তব্য করেন। সিএনসি বলেন, পোস্টার নিষিদ্ধ করার পরও শহরের যে চিত্র তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে তবে এটাই হবে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না। নির্বাচনে খেলবেন আপনারা, আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়, এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা পুরো মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। ইলেকশনটা আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। আজকে শিশু কিশোররা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাই দেশের আনাচে কানাচে থেকে সব শিশুর প্রতিভা বিকাশে সবাইকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তরের শাপলা হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুড়ি প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। সারা দেশের হাজারো প্রতিযোগীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয় সহ মোট 12টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও বক্তব্য রাখেন। আজকের এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য। কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সেই নতুন একটা চমক দিচ্ছে, তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন? এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা, তাদের একটা সিরিজ চলুক, এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে কে কী করছে। আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না, আমি কোনো প্রতিযোগিতা জিতিও না, কিছু না। কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা আমিও খোঁজ পাই নাই কোনোদিন, কেউ খোঁজ নেওয়ার চেষ্টাও করে। আমরা সেই খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও। আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসা।
জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা কিছুক্ষণের মধ্যে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ঘোষণা করবে। শেখ হাসিনা ছাড়া মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরই মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বছরের 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচার কাজ। গত 23 অক্টোবর অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন সহ পুরো বিচারিক প্রক্রিয়া শেষ হয়। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রয়েছে সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছে তিনি। মাহমুদ, মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। ফাহমিদা, এই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু রায় দিয়ে দিয়েছে। রায়ের তারিখ দিয়ে দিয়েছে 17 নভেম্বর, কিন্তু এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে এই মাত্র কিন্তু আদালত জানালো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মাত্র 3 জন বিচারপতির বেঞ্চ আসলে এই সিদ্ধান্ত জানিয়েছে, অর্থাৎ 17 নভেম্বর কিন্তু এই ঐতিহাসিক মামলাটি, অর্থাৎ এই আলোচিত মামলাটির রায় ঘোষণা হবে। যে মামলাকে ঘিরে ইতিমধ্যে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অনেক আলোচনা সমালোচনার পর আসলে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ হলো। কিছুক্ষণের মধ্যেই হয়তো এ বিষয়ে ব্রিফিং করা হবে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আসলে কোনো বক্তব্য থাকলে সেটি কিন্তু জানাবে। এবং এই মামলার রায়ের তারিখ নির্ধারণকে ঘিরে ইতিমধ্যে কিন্তু সাংবাদিকদের মধ্যেও বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি প্রসিকিউশন থেকে কিন্তু এ বিষয়ে তাদের কোনো বক্তব্য রয়েছে কিনা সেটি জানা যাবে। এবং সকাল থেকে কিন্তু এই মামলার রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান আমরা দেখেছি। সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে এবং পুলিশ সদস্যরা তো রয়েছেই। এবং সেই যে ঐতিহাসিক দিন হিসেবে আসলে চিহ্নিত করা হয়েছিল, সেই দিনের ঘোষণা কিন্তু দেওয়া হলো, অর্থাৎ 17 নভেম্বর জানা যাবে যে এই জুলাই আন্দোলনে সংগঠিত যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে এই 3 জনের আসলে কি রায় হয় বা আদালতের মাধ্যমে সেটি 17 নভেম্বর জানা যাবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিফিং হবে। ব্রিফিংয়ে যদি কোনো বক্তব্য থাকে সেটি হয়তো জানা যাবে। তো আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফুটবল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারত ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে মূলত এই আয়োজন। তবে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশে। তাই ম্যাচটিতে জয় পেতে মাঠে নামবে জামাল হামজারা, যেখানে হামজা শামিদদের পাশাপাশি জায়ান, কিউ, মিচেলদেরকেও পাচ্ছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তাই জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তবে ইনজুরির কারণে শঙ্কায় আছেন শেখ মুরসালিন। এদিকে জয়ে নজর থাকছে সফরকারী নেপালেরও। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণায় চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ট্রাইব্যুনালে। সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী 17 নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ
তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। তাদের প্রতি ভিকটিম পরিবার, সাক্ষী যারা দিয়েছেন, যারা নেপথ্যে কাজ করেছেন, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন, সাহস জুগিয়েছেন, তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায় পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন, সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।